কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, জাতির উদ্দেশ্য ভাষণে ডক্টর ইউনূস। টঙ্গীতে 12 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে আহত 4। ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে চলন্ত বাসে চালক ও সহকারী দ্বারা ধর্ষণের শিকার নারী। বেনজির হারুনের মতো নয়, জনগণের পুলিশ হন, হাসনাত আব্দুল্লাহ। ভিডিওতে থাকা নকল কণ্ঠ, নকল চেহারা শনাক্ত করবে ইউটিউব। গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 সেনা নিহত। বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় দল বেঁধে হামলা ও ভাঙচুরের কিছু ঘটনা নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়, যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়ে এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। মাঠ প্রশাসনকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এটা প্রতি বছর তাদের করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। অতীতে শুধুমাত্র আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে 88তম থেকে 42তম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছে। 8ই আগস্ট পরবর্তী সময়ে এর মধ্যে এদের 259 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনকে জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা প্রতি বছর তাদেরকে করতে হবে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছে। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসের কঠিনতম সময়। আবার সকল সমস্যার সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি, এটাই আমাদের প্রথম মাসের সবচেয়ে বড় অর্জন। আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে। অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব দ্রুত গতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ 198টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসনের 135 জন অতিরিক্ত সচিব,
227 জন যুগ্ম সচিব এবং 120 জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে। 59টি জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে। 67 জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 10 জন যুগ্ম সচিব, 8 জন অতিরিক্ত সচিব, 6 জন সচিবকে ওএসডি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের 80 জন ডিআইজি, 30 জন পুলিশ সুপার সহ 110 জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে। 1 জন ডিআইজি, 1 জন এডিশনাল ডিআইজি, 4 জন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। আইজিপি সহ 10 জন অতিরিক্ত আইজি, 88 জন ডিআইজি, 21 জন এডিশনাল ডিআইজি, 177 জন পুলিশ সুপার সহ মোট 297 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে 8 কর্মকর্তার পদত্যাগ সহ 12 দফা দাবিতে বিক্ষোভ করেছেন যমুনা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে বহিরাগত ব্যক্তিদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে 4 জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে আশেপাশের 4টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আহত 4 শ্রমিক হলেন ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচার লিমিটেড কারখানার সুইং সেকশনের অপারেটর কুলসুম আক্তার, শরীফুল ইসলাম, রানা, রঞ্জিত আলামিন ও নাইম। তারা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসায় নিয়ে চলে গেছেন। সালের মজুরি কমিশন তিনি এখনো কার্যকর করেনি। আমাদের সর্বকিছু বেতন বাড়ানোর আশ্বাস দিচ্ছে, তাও আপনার গত কিছুদিন আগে দিচ্ছে এটা 1 নভেম্বর, 3 মাস পরে এটা কার্যকর করা হবে বলছে। 3 মাস পরে শীত আসবে, অনেক প্রতিবার গরমের সময় আশ্বাস দিচ্ছে তোমাদের বেতন বাড়ানো হবে। এরপর উনি কানাডা আমেরিকাতে বাড়ি করছে, ওইখানে চলে যায়, ওইখান থেকে আসছে ওনার কোনো কথা থাকে না। ওনার পাঠানো ইউনিয়নে থাকে, প্রতি মাসে আমাদের থেকে 20 টাকা করে চাঁদা নেয়। আমাদের একজন শ্রমিক মারা গেলে এই ফ্যাক্টরিতে ধুইতে যায় না, এই ফ্যাক্টরি থেকে একটা শ্রমিকের জানাজা হয় না, একটা ইউনিয়ন থেকে এখন এই ফ্যাক্টরির জন্য একটা শ্রমিকের কোনো কাপড়ের ব্যবস্থা করা হয় না। অতএব আমরা এই অবৈধ শ্রমিক বাড়াবার জন্য অবিলম্বে বাতিল করতে হবে এবং আমরা 6 জনের নাম দিছি, 6 জনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ভয় ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগে ময়মনসিংহের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুনতাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট AKM রওশন জাহানের আদালতে মোহাম্মদ খালেদুজ্জামান পারভেজ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা আবেদন করেন। আদালতে আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামে এক নারী চলন্ত বাসের চালক ও সহকারী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা করেছেন ধর্ষণের শিকার নারীর স্বামী। মামলার পর পুলিশ চালক আজাদ খান ও তার সহকারী শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গতকাল মঙ্গলবার। পরে তারা আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার নারীর বয়স 19 বছর। 2 মাস আগে ভালোবেসে বিয়ে করেন তিনি। তার স্বামী পোশাক শ্রমিক। নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা প্রথম আলোকে বলেন, চলন্ত বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় চালক ও সহকারী গ্রেপ্তার করা হয়েছে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শাকিলা সুলতানা আরও বলেন, 6 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে জেলার পটিয়া মনসা বাস স্ট্যান্ড থেকে নগরের বাকলিয়া তুলাতুলি এলাকায় স্বামীর বাসায় ফেরার জন্য একটি বাসে ওঠেন ওই নারী। তাকে বহনকারী বাসটি নগরের কর্ণফুলী থানার 4 পাথরঘাটা শাহ আমানত সেতু টোল প্লাজার কাছে পৌঁছালে চালক ও তার সহকারী ওই নারীকে ধর্ষণ করেন। ওই সময় বাসে ওই নারী একা ছিলেন। একা পেয়ে বাসের পেছনের আসনে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনায় সময় বাসটিকে বিভিন্ন রুটে চালক ও তার সহকারী ঘোরান।
পরে রাত 11টার দিকে ওই নারীকে পটিয়া শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। পটিয়া এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ঘটনার শিকার নারী। কর্ণফুলী থানার পরিদর্শক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার 3 দিন পর 10 সেপ্টেম্বর ওই নারীর স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। এতে বাসের চালক ও তার সহকারীকে আসামি করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্ধেক পর যখন আসে গাড়ি বিকল্প নাটক করার পরে মহিলা সব যাত্রী নামার পরে ওই মহিলাকে বলে, আপু আপনি দাঁড়ান, গাড়ি ঠিক হয়ে যাবে, আপনাকে আমরা কালামাজার নামাই আসবো। রাত 9টা বাজে ওই ঘটনাটা। 9টা থেকে আপনার কালামাজার ঘুরাই আবার নিয়ে যায় সিগলবাহা, মানে মসজিদটা করে এখানে স্ট্যান্ড ওরা পিছিয়ে নিয়ে মুক্তি দেওয়ার পরে ওরা জঙ্গলে নিয়ে এক জায়গায় পার্কিং করে সব বন্ধ করে মহিলাকে ভয় বিক্রি করে, ধর্ষণ করে। রাত 11টার দিকে ওনাকে আরেকটা গাড়ি তুলে দেওয়ার পরে ওনাকে হুমকে দিয়ে একটা নাম্বার দেয়। ওই নাম্বার সূত্র ধরে একে আস্তে আস্তে ওই মহিলা দিয়ে ফোন করে নতুন ব্রিজ আনার পরে গাড়ি সহ আমরা আটক করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশদের আমরা একটি বার্তা দিতে চাই। এখনকার পুলিশ বেনজিরের পুলিশের নয়, হারুনের পুলিশ নয়। আপনারা জনগণের পুলিশ হন, জনগণের হৃদয়ে জায়গা করে নেন, তাহলে আপনাদের পরিণতি বেনজির হারুনের মতো হবে না। আজ বুধবার বিকেল 4টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। লোহাগাড়া থানার পাশে একটি রেস্তোরাঁ চত্বরে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভায় আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আবদুল্লাহ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এই প্রযুক্তির ব্যবহার করে অন্য কোনো ব্যক্তির কণ্ঠ বা চেহারা নকল করে ভিডিও তৈরি করেছেন অনেকে। এসব ভিডিওতে জনপ্রিয় ব্যক্তি বা কন্টেন্ট নির্মাতাদের কণ্ঠ বা চেহারা নকল করা হলেও অনেকে বুঝতে পারেন না এটি নকল ভিডিও। ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণাও ঘটনাও ঘটছে। তাই নিজেদের ভিডিও প্ল্যাটফর্মে কণ্ঠ বা চেহারা নকল করে প্রকাশ করা ভিডিও ঠেকাতে নতুন 2টি AI টুল তৈরি করেছে ইউটিউব। টুলগুলো চালু হলে ইউটিউবে কোনো ভিডিওতে গোপনে কারো কণ্ঠ বা চেহারা নকল করে ব্যবহার করা হলে সে ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 7 জন আহত হয়েছেন। বুধবার ভোর রাতে ইসরায়েলের বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে বলে জানিয়েছেন বার্তা সংস্থা AFP। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহত 2 সেনা হলেন সার্জেন্ট মেজর ড্যানিয়েল আলৌশ ও সার্জেন্ট মেজর টম ইশ শালম। উভয়ই ইসরায়েলের বিমান বাহিনীর অভিজাত ইউনিট 669 এর কর্মরত ছিলেন। ইসরায়েলের বিমান বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে মঙ্গলবার রাতে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারটি 123তম স্কোয়াড্রন থেকে রাফাহ যায়। ওই এলাকায় লড়াইয়ে আহত এক সামরিক প্রকৌশলীকে উদ্ধারের দায়িত্ব ছিল তার। রাত 12:30টার দিকে রাফাতে তা সঠিকভাবে অবতরণে ব্যর্থ হয়। তদন্ত বলা হয়েছে হেলিকপ্টারটি শত্রুদের কোনো গোলা আঘাত করেনি, অবতরণের আগ পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। এর অর্থ হলো এটি খুব উঁচু থেকে পড়েনি। অবশ্য দুর্ঘটনায় তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব আরোহী আহত হয়েছেন। 2 জন সেনা নিহত ও অপর 7 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব ছিলেন সাবেক এই ক্রিকেটার।